তোমার পরীক্ষা শেষ হবে কবে বলতে পারো? হঠাৎ এই প্রশ্ন? তুমি বিজ্ঞানী, তুমি চাও তোমার প্রতিভার বিকাশ, আর আমি চাই স্বামী, সন্তান আর তোমার বোন নিয়ে সুখী সংসার করতে। তুমি জানো কিনা জানি না, যেদিন থেকে তুমি মাটির নিচে চাপা পড়া সোনার সন্ধান করছো, সেদিন থেকে কিছু মানুষ প্রায় আমাদের বাংলোর আশেপাশে ঘোরাফেরা করে। আমি জানি, তাই আমাদের জীবনের নিরাপত্তার জন্য ঢাকাতে হেড অফিসে আমি ইনফর্ম করেছি। কয়েকশো কোটি টাকার সোনার সন্ধানে আমাকে এখানে পাঠানো হয়েছে। তুমি দেখো, হেড অফিস দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমাদের কড়া নিরাপত্তার ব্যবস্থা করবেই। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে বসেছি। আপনাদের অবগতির জন্য বলছি, বিগত স্বাধীনতা যুদ্ধে ৯ নম্বর সেক্টরের কক্সবাজারে বেশ কয়েকটি পাক হানাদার বাহিনীর ক্যাম্পে বিরাট ধরনের অপারেশন হয়। স্বাধীনতার পর একটি বিশেষ সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে যাওয়া প্রায় কয়েকশত কোটি টাকার স্বর্ণ ওই এলাকার কোনো এক আন্ডারগ্রাউন্ডে লুকানো ছিল, যা পশ্চিম পাকিস্তানে নিয়ে যেতে পারেনি। সেই সাথে একটি প্রশ্ন দেখা দিয়েছে, সেই আন্ডারগ্রাউন্ডের সঠিক কোনো নিশানা সরকারের জানা নেই। তাই অজানা স্বর্ণগুলো উদ্ধার করার জন্য বাংলাদেশ সরকারের নির্দেশে মৃত্তিকা বিজ্ঞানী মিস্টার শওকত রহমান দীর্ঘ 6 মাস যাবৎ ওই এলাকায় পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। সম্ভবত এই পরীক্ষা সাকসেসফুল হবার পথে। কিন্তু প্রবলেম হচ্ছে 2 জন, জেল পলাতক আসামি আকবর আর ভিকু। সবাই জানে এরা মারা গেছে, আসলে ওরা জীবিত। তাই পুলিশ ডিপার্টমেন্ট থেকে ইতিপূর্বে বডি ওয়ারেন্ট জারি করা হয়েছে। গোপন সূত্রে এটাও জানা গেছে, ওই 2 আসামি বর্তমানে ওই এলাকাতেই আত্মগোপন করে আছে। মানুষ ওদের ঠিকানা জানলেও জীবনের ভয়ে আইন বিভাগের কাছে মুখ খুলতে চায় না। কিন্তু আসামির সাথে মাটির নিচে চাপা পড়া সোনার সম্পর্ক কি স্যার? আছে, অবশ্যই সম্পর্ক আছে। আসামিদের জীবন বৃত্তান্ত থেকে জানা যায় ওরা ছিল স্বাধীনতা যুদ্ধের রাজাকার, এবং ওরাই মাটির নিচে চাপা পড়া স্বর্ণের ঘটনাটা জানে। তাই বিজ্ঞানী শওকত রহমানের জীবনের নিরাপত্তার জন্য সরকারকে ইনফর্ম করেছে, আর সরকার এই নিরাপত্তার দায়িত্বটা আমার উপর ন্যস্ত করেছে। তাই আমি আপনাদের মধ্য থেকে যে কোনো একজনকে শওকত সাহেবের নিরাপত্তার দায়িত্ব দিতে চাই। দায়িত্বটা আমি দিতে চাই স্যার। শওকত সাহেব পারিবারিক সূত্রে আমার পরিচিত। খুশি হলাম। সেই সাথে শুধুমাত্র শওকত সাহেবের নিরাপত্তাই নয়, একই সাথে জেল পলাতক আসামি আকবর আর ভিকুকে গ্রেফতার করার চেষ্টা করবেন। শোন, ওই বিজ্ঞানীর উপর কড়া নজর রাখবি। নকশাটা শেষ হলেই আমাদের হাতের মুঠোয় আনতে হবে। তবে মনে রাখবি, আমাদের চোখ ফাঁকি দিয়ে ওই নকশা নিয়ে যাওয়ার মতো আরো একজন আছে। ওর নাম ভিখু। শয়তানের বিশ্ববিদ্যালয় থেকে আমরা একসাথেই পাশ করেছি। এলাকাটা যেহেতু আকবরের, তাই আমাদের অপারেশন খুব সাবধানে করতে হবে। আকবর সম্পর্কে আর কেউ না জানুক। আমি তো জানি, একই উদ্দেশ্যে আমরা জেল থেকে পালিয়েছিলাম। এই কয়েকশো কোটি টাকা সোনার প্রতি আকবরের লোভ কম নয়। তাই আমাদের এমন ভাবে অপারেশন করতে হবে যাতে করে গুলির শব্দ তো দূরে থাক, আমাদের পায়ের শব্দ যেন আকবর শুনতে না পারে। আনু, আনু, কি ব্যাপার? কি হচ্ছে? আমার এতদিনের কষ্ট সার্থক হয়েছে। নকশাটা শেষ করেছি। আমরা আগামীকালই বাংলো ছেড়ে শহরে চলে যাব। সত্যি ভাইয়া? হ্যাঁ। তাহলে তো সবকিছু গোছাতে হয়। কোনো কিছু গোছানোর দরকার নেই, কারণ আমরা যে শহরে চলে যাচ্ছি এই সংবাদটা কাউকে জানানো যাবে না। মিস্টার শওকত রহমান, কেউ না জানলেও আমি ঠিকই জেনেছি। তাই তো আমি নকশাটা তোমার কাছ থেকে নিতে এসেছি। নকশাটা আমাকে দাও। তুমি কি করে ভাবলে দেশের এত বড় সম্পদের নকশা আমি তোমার হাতে তুলে দেবো? অসম্ভব। প্রয়োজন হলে এটা আমি পুড়িয়ে ফেলবো, তবু তোমার হাতে তুলে দেব না। নকশা না দিলে মারা যাবে। আবার বলছি, নকশা পড়ালে মারা যাবে।
আমার সন্তানকে মারবেন না। নকশাটা না পুড়িয়ে আমার হাতে তুলে দিলে তোমাদের সন্তান বেঁচে যাবে। নকশা আমি দেবো। আনু, তুমি দেশের জন্য লাশ দেখতে পারো, কিন্তু আমি সন্তানের লাশ দেখতে পারবো না। মা, খবরদার, তুমি ওকে ছোবে না। তোমার জন্য আজও লাশ হয়েছে। বলো, তুমিও নকশাটা নিতে এসেছো? বুঝতে পেরেছি, আমার প্রতিদ্বন্দ্বী ভিখু তোমার কাছ থেকে নকশাটা নিয়ে গেছে। আমি তোমাকেই নিয়ে যাব, তুমি আবার নতুন করে নকশাটা তৈরি করে দেবে। এই, সবাইকে নিয়ে চল। বিজ্ঞানী, এখান থেকে ফিরে যাওয়ার একটাই মাত্র পথ আছে, আর সেটা হচ্ছে নকশাটা নতুন করে এঁকে দেয়া। অন্যথায় তোমার স্ত্রী সন্তান তোমারই চোখের সামনে মারা যাবে। তুই এখানেই থাক। বিজ্ঞানী কোন রকম চালাকি করার চেষ্টা করলে সবাইকে গুলি করে লাশ বানিয়ে দিবি। আপনি চলে যান স্যার। হ্যাঁ স্যার, আমি একদিন আপনারই ছাত্র ছিলাম। পরিবেশ পরিস্থিতি আজ আমাকে এই পথে নিয়ে এসেছে। আপনার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি চলে যান স্যার। কিন্তু ওরা তোমাকে এই পথে যখন এসেছি তখন তো ফিরে যাওয়ার রাস্তা নেই, মরণ অবধারিত। তাই সেই মরণ যদি আপনার কারণে হয় তাহলে সে মরণ হবে সুখের মরণ। আপনি চলে যান স্যার, প্লিজ স্যার, আপনি চলে যান। চলো, এসো। বিজ্ঞানী কোথায়? ওদেরকে আমি ছেড়ে দিয়েছি। কি? না, আমি আপনাকে যেতে দেবো না। শকত, আমি তো নিরাপত্তার জন্য। শকত, তার আর প্রয়োজন নেই। মৃত্যুর আগে একটা অনুরোধ, যে দায়িত্ব পালন করার জন্য আমার মৃত্যু হলো, ওই খুনিদের তুই ছাড়বি না, আর নকশাটা উদ্ধার করবি। আমার আমার স্ত্রী আর সন্তানকে দেখবি, তাহলে মনে করব আমার দায়িত্বটা তুই সত্যি পালন করেছিস। শকত, বলো, কি উদ্দেশ্যে আমার সাথে দেখা করতে চেয়েছো? নকশা তো তোমার কাছে, আমার প্রয়োজন হলো কেন? হ্যাঁ, নকশাটা আমার কাছে, কিন্তু এলাকাটা তোমার। তাই সমঝোতার মাধ্যমে তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলো। শোনো আকবর, যেহেতু নকশা আমার হাতে, তাই তোমাকে সমস্ত সোনা 25 ভাগ দিতে চাই। বিনিময় তুমি আমাকে সোনা তোলার ব্যাপারে সাহায্য করবে। আমি তো মনে করেছিলাম তুমি আমাকে 75 ভাগ দেওয়ার প্রস্তাব দেবে, কারণ নকশাটা তোমার কাছে থাকলেও এলাকাটা আমার। তাই সোনা তুলতে না পারলে ওই নকশাটা তোমার কাছে সামান্য এক টুকরো কাগজ ছাড়া কিছুই নয়।
কিন্তু আমি আজ হোক কাল হোক ওই এলাকার সন্ধান পাবই। পাবে না। যদি সন্ধান জানাটা এতই সোজা হতো তাহলে একজন বিজ্ঞানী 6 মাস ধরে গবেষণা চালাতো না। তাই বলছি রাজি হয়ে যাও। একবার ভেবে দেখো, যতই সময় যাবে এলাকায় লোক বসতি হবে, প্রশাসন বসবে, সেদিন সোনার সন্ধান পেলেও সেটার মালিক হবে সরকার। তোমার আবার কোনো লাভ হবে না। এত বুদ্ধি দেবার প্রয়োজন নেই। যদি আমাকে 75 ভাগ দাও তাহলে প্রস্তাব নিয়ে এসো, নইলে তোমার নকশা নিয়ে তুমি সারা জীবন স্বপ্ন দেখতে থাকো। কেউ সেই স্বপ্ন দেখতে বাধা দেবে না। আপনি নিজেই তো দেখছেন ভাইজান, আজ কয়েকদিন হলো রাজা কোনো কথা বলে না, শুধু কবরের পাশে বসে থাকে। ওর যে কি হয়েছে। ভাবি, শকত ভাই মৃত্যুর আগে আমাকে একটা অনুরোধ করেছে, আমি সে কথাটা ভুলিনি। আপনাকে, রাজাকে আমার সাথে ঢাকায় নিয়ে যাব। আমি বন্ধুর শেষ ইচ্ছাটা পূরণ করব। আঙ্কেল রিভলভারের গুলি শেষ। রাজা, এসব কি হচ্ছে? পুরাতন জিনিস ভাঙা হচ্ছে, আবার সব নতুন করে কেনা হবে। শোনো আন্টি, এই যে বইগুলো আমার পড়া শেষ, এটা রাখার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তাই যখন যেটা প্রয়োজন তখন সেটাই করা উচিত। এই যে এত কাজ করলাম, এখন আমার কি করা দরকার? খাওয়া দরকার। হ্যাঁ, তুমি এখন খাবার রেডি করো, আমি খাবো। না, এটা খাবো না, ওই মাথাটা আমাকে দাও। তোমাকে যা দিয়েছি তা দিয়েই খাও, মাথাটা তোমার আঙ্কেল খাবে। না, আমি ওটা খাবো। বললাম তো তোমার আঙ্কেল খাবে। আঙ্কেল খাবে? আঙ্কেলকে খাওয়াচ্ছি। আর রাজা, এসব কি হচ্ছে? আমাকে মাথাটা দিল না কেন? মাথা দাদি বলে কি সবকিছু ফেলে দেবে? তুমি তো সব সময় বাড়িতে থাকো না, থাকলে দেখতে পেতে এই ছেলেটা এতটা বছর আমাকে কিভাবে জ্বালিয়েছে। তুমি তো জানো ওর মাথায় একটু প্রবলেম আছে, তাই কখন কি করে বসে তাও নিজেই জানে না। তাই বলে সব সময় এরকম করবে? তুমি সহ্য করতে পারো, আমি পারবো না। মা, আমাকে কেউ দেখতে পারে না, আমি আজই চলে যাব, এখানে আর থাকবো না। আজ আমি যাবই যাব, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। আসলে এতটা বছর আমি রাজা আপনাদের অনেক জ্বালিয়েছে, আজ থেকে আর আপনাদের জ্বালাবো না, আমি ওখানে চলে যাব। আপনি যেতে চাইলে আমি না করতাম, কিন্তু রাজা যখন বায়না ধরেছে তখন আপনাকে যেতেই হবে, কারণ ডাক্তার তো বলেছে ওর ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না।
করলে ওর পাগলামি আরো বেড়ে যাবে। কিন্তু ওকে নিয়ে যাবেন কোথায়? উখিয়াতে কাজ করার সময় ওর বাবা একটা জায়গা কিনেছিল, আমি রাজাকে নিয়ে ওখানে একটু আশ্রয় খুঁজে নেব। অনেক বছরের ব্যাপার, জমির দখল কি পাবেন? ওখানে তো মানুষ আছে, প্রয়োজনে মাথা গোজার জন্য সবাইকে অনুরোধ করব। দয়া করে আপনি আর বাধা দেবেন না ভাইজান। তবে একটা কথা মনে রাখবেন, কোনো বিপদ হলে আমাকে খবর দেবেন। আর যদি মন চায় ফিরে আসবেন, আমার ঘরের দরজা আপনার জন্য খোলা থাকবে। আসি ভাইজান। এত বছর পর আবার কি মনে করে? আমি কিন্তু তবে তোমার কালো ব্যবসার পরিধি সোনার 50 ভাগের প্রস্তাব নিয়ে এসেছি, আশা করি রাজি হবে। দুঃখিত, আমি আমার সিদ্ধান্তে অটল। বলতে গেলে হিমালয় পাহাড়ের মতো, যাকে নড়ানো যাবে না, টলানোও যাবে না। 15 বছর পর 50 ভাগ দিতে রাজি হয়েছ, না হয় আরো 15 বছর পর 75 ভাগ দিতে রাজি হবে। বেশি জেদ ভালো না, বুঝতে পারছো কি? এখন রাজি হলেও কাজটা খুব সহজ নয়, কারণ ওখানে বস্তি গড়ে উঠেছে। তাই তোমার আমার মিলিত ওই সোনা কখনোই ওঠানো সম্ভব নয়। হতে পারে, তবে তোমার নকশা ছাড়া আমিও তো প্রমাণ করতে পারি সোনা ওঠানোর নতুন কোন পথ আমিও আবিষ্কার করতে পারি। তুমি যদি মনে করো আমাকে ভয় দেখিয়ে তোমার শর্তে আমাকে রাজি করাবে, তাহলে আমিও তোমার জেদের কাছে মাথা নত। যদি রোজ রোজ একই হাতে মদ খাবো, তাহলে এত টাকা পয়সা বাড়ি গাড়ি কি দরকার আছে? কি দরকার? আমি বলছিলাম কি, বড় ভাই, একটা নতুন কিছুর ব্যবস্থা করো। বুঝলাম না। বুঝছি। রাজা, কোথাও লাগেনি তো বাবা? না মা, আমি ঠিকই আছি। আপনারা কে মা? আমরা এই এলাকার মানুষ না, আমরা উখিয়া থেকে চৌধুরী সাহেবের ভয়ে পালিয়ে এসেছি। এই এলাকার কিছুই আমরা চিনি না, জানি না। কোথায় যাবেন তাও জানি না। আপনারা আমার সাথে চলুন, আমাদের বাড়িতে থাকবেন। তোমাদের বাড়িতে? ওরা আমাকে উদ্ধার করতে এসেছে। উদ্ধার না করলেও তোমার জন্য অনেক বড় উপকার করেছে। তুমি কি বিশ্বাস করবে, ওই মায়ের ছেলেটার জন্য তোমার নুরি ইজ্জত না হারিয়ে ঘরে ফিরে এসেছে? তুমি কি বিশ্বাস করবে, জীবনের ঝুঁকি নিয়ে যদি মায়ের কথা মতো ওই ছেলেটা আমাকে রক্ষা না করতো, তাহলে লম্পটের হাতে ইজ্জত হারিয়ে এই বস্তিতে ফিরে এসে আলী ভাইয়ের বোর মতো আমাকে আত্মহত্যা করতে হতো। কি হলো,
চুপ করে কেন? এবার বলো আমি ওদেরকে ডেকে এনে ভুল করেছি। এবার বলো তোমার বাড়িটা এতিমখানা মনে করেছি। আমাকে মাফ করে দে নুরি, আমি আসলে কথাটা বলে অন্যায় করে ফেলেছি। আমি তোকে বলছি, আজ থেকে ওরা এই বাড়িতে থাকবে, খাবে, আমি কোনো বাধা দেব না। হ্যাঁ আসিমা, এতদিন জানতাম এই জঙ্গল এলাকাতে তুই হলি একমাত্র চিতাবাঘ। তোকে আমি পুষে রেখেছি একটি মাত্র কারণে, এই জঙ্গল থেকে সুন্দর সুন্দর হরিণী ধরে আমার সামনে নিয়ে আসবি। কিন্তু তোর শরীরে বাঘের থাবার চিহ্ন দেখে মনে হচ্ছে এই জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে। কোথায় সে? আমি কিছু মনে করিনি মা, বুঝেছি অনেক খিদে পেয়েছে। অনেক রাত হয়েছে, পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। চলো চলো। মা, কি রে, এই এলাকা কেমন লাগছে? ভালো। রাজা, আমাদেরকে ওরা এখানে জায়গা দিয়েছে, তুই এমন কিছু করবি না যার জন্য আবার আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হয়। না মা, আমি আর কারোর সাথে ঝগড়া করব না। মনে থাকবে তো? থাকবে। আমাকে ছুঁয়ে কথা দে। বেশ, কথা দিলাম। যা শুয়ে পড়। ধরেছি। কি ব্যাপার, এত রাতে কি করা হচ্ছে? তোমাকে ভয় দেখাতে এসেছিলাম। তুমি আমাকে চেনো? হ্যাঁ, তুমি নুরিপুকুর ঘরে যখন হপ হপ করে খাচ্ছিলে, আমি তখন তোমাকে দেখেছি। কি নাম তোমার? বিন্দু। তোমার নাম কি চাচু? রাজা। তুমি আমার সাথে লুকোচুরি খেলবে? তাহলে ধরো তো আমাকে। বিন্দু, 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 বিন্দু। কোথায় গেল?
তুই মাতালটা, দেখাবো মজা। এখানে পড়ছিস? এখান দিয়ে খাবো। খাইতেন তো গাঞ্জা, বাংলা ধরেন কবে? হ্যাঁ তুই তো ধারতে না, আমার খাইতেছে খাইতেছে, দিয়ে দেবো দিয়ে দেবো। তুই এটা চুলা খা, চুলা খা, এখানে চুলা খা। কি ভাই যাও গা আলী ভাই? হ্যাঁ যাও, ঘুমাও। তুমি অনেক ব্যথা পেয়েছো? না তো। মিথ্যে কথা বলছো কেন? এই যে কেটে গেছে। ফুপু তোমাকে ডাকছে। চিৎকার করছিস কেন? আজ মনে হয় নেশা একটু বেশি করেছিস। তুই যে মদ খাস সেটা চিৎকার করে সবাইকে না জানালে চলবে। দেখ নুরে, রোজ রোজ আমাকে গালাগাল করবে না। আমি কেন মদ খাই সবই তোর জানা। আমার মদ খাওয়া যদি তোর চোখে এত অপরাধ হয়, তাহলে তোর বাবা যে মদ তৈরি করে সেটা তোদের চোখে অপরাধ মনে হয় না? এটাই আমার দুর্বলতা। বলার শক্তি আছে কিন্তু কিছু করার শক্তি নেই। বিন্দুকে ডাক দে, ওকে বুকে নিয়ে ঘুমাবো। বিন্দুকে বুকে নিয়ে ঘুমাতে চাইছিস? তুই কি জানিস আমাদের ঘরের মেহমান বিন্দুকে আজ গরিলার সাথে লড়াই করে না বাঁচালে তোর বিন্দু মারা যেত। কি বলছিস তুই? কোথায় সে? ভিতরে। বিন্দু, বিন্দু মামার। জানো আব্বু, আজ চাচু আমাকে না বাঁচালে গরিলা তো আমাকে মেরেই ফেলতো। তোমাকে কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। তবে এটুকু বলছি, বিন্দুকে আমি জন্ম দিলেও তুমি আবার নতুন করে জীবন দিয়েছ। এমন করে বলতে হবে না, রাজা বাচ্চাদের খুব ভালোবাসে। তুমি বিন্দুকে নিয়ে ঘরে যাও, অনেক রাত হয়েছে। যাও চলো। কোবরা, দেখতেই পাচ্ছ বিদেশি এক্সপার্ট এসে গেছে। এবার তোমার কাজ হবে ওই বস্তি থেকে বসতি তুলে দেয়া। না না, এটা কোনো ঘটনাই না। সহজে না উঠলে আমি বোম মেরে বস্তি উড়িয়ে দেবো। স্টুপিড, মাথায় বেশি বুদ্ধি, এই জন্যই তো চুল নেই। আরে হারামজাদা, বোমাবাজি করলে কি পুলিশ বসে থাকবে? তাছাড়া আমার প্রতিদ্বন্দ্বীও তখন আমার পিছু নেবে। ওরা আইনের কাছে সবকিছু ফাঁস করে দেবে। তাই এমন ভাবে বস্তির লোকদের তুলে দেবে যাতে পুলিশও জানবে না, আমার প্রতিদ্বন্দ্বীও জানবে না। সেটাও যে আমি পারি তার প্রমাণ আমি দিয়েছি। ওই বস্তিতে একমাত্র বাঘ ছিল আলী। সেই বাঘের হাতে পায়ে আমি যখন নিজেই শিকল পরিয়ে দিয়েছি, তাই গাজার চাষ করার জন্য জমি দখল করতে যতটুকু কষ্ট হয়েছিল, এবার তাও হবে না। বস্তিবাসী শোনো, আমরা তোমাদের আগেও বলেছি, আজও শেষবারের মতো বলছি, আমার বসের হুকুম 7 দিনের মধ্যেই বস্তি খালি করে দিতে হবে। অসম্ভব! এই বসতহীন এলাকায় অনেক কষ্টে আমরা বস্তি করে তুলেছি। এই মাটির সাথে আমাদের শরীরের ঘাম মিশে আছে। তাই তোমরা ইচ্ছে করলেই আমাদেরকে এই বস্তি থেকে উচ্ছেদ করতে পারবে না। শালার দেখছি এখনো তেজ কমেনি। বস্তিবাসী, তোরা তো জানিস আমার এই হাত দুটো বন্ধ। তোরা প্রতিবাদ করতে পারিস না, তোরা প্রতিবাদ করতে পারিস না, তোরা প্রতিবাদ করতে পারিস না। তোমরা তোমরা তাকিয়ে তাকিয়ে দেখবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করবে না।
কন্যা, বিশ্ব নেত্রী। শোন, এই বস্তিতে তোদের নেতৃত্ব চলবে না, চলবে আমাদের নেতৃত্ব। আমাদের 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 নেতৃত্ব চলবে। বসতে বসে আমি আবারও বলে যাচ্ছি, পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করে কোনো লাভ হবে না। তাই বলছি, 7 দিনের মধ্যেই বস্তি খালি করে দেবে, নইলে যে মাটির সাথে তোমাদের ঘাম মিশে আছে সেই মাটি আমি তোমাদের রক্তে ভিজিয়ে দেব। তুই রাগ করিস না বাবা, ওরা অনেক লোক ছিল, তুই কিছু বললে ওরা তোকে মেরে ফেলতো। তুই ছাড়া যে আমার আর কেউ নেই। ঠিক আছে, এরপর যদি ওরা আসে তখন তোকে আমি বাধা দেব না, হলো তো? কি ব্যাপার, আপনি এত গুতাগুতি করেন কেন? গুতাগুতি করলাম গো, একটু আলাপ করি। তুই সব ভারী কাম থুইয়া হালকা কাম করস। যা, তোর কাম করানো লাগবে না, যা। করলাম না কাম। আরে যা, করলাম না আবার। আরে কাটতে কাটতে সোনার সইটা রেখে কয়লা বানিয়ে ছাড়লো, তাই না রে নাকি? হ্যাঁ, আমি কাম না করলে কেডাই করব? আসলে তুই একটু বেশি কাম করো, যা বিশ্রাম নেগে, যা 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 যা। সুন্দরী, কেমন আছো? ভালো। ভালো। এত সাজগোজ? আমি গরিব হইতে পারি, আমার মনটা তো গরিব না। বিয়ে শাদী হইছে? যে না। হাই হাই, এত সুন্দর যৌবন, অহনো বিয়ে করো নাই? অহন না করলে সময় পাইবা না। যাও তাড়াতাড়ি কামটা সারে ভালো, তো যাও যাও, আরে যাও। কুর্তিটা গেল গই, কুর্তিটা বডিটা গেল গই আবার। কি ব্যাপার, আপনি অমন করছেন কেন? যা বলা তাড়াতাড়ি বলে ফেলুন। ময়না, অনেক চিন্তা করে দেখলাম আমার ভালোবাসার জন্য তুই হলি একমাত্র নির্ভরযোগ্য পাত্রী। এখানে বিপদ নেই, ভয় নেই, হতাশা নেই। কেন? আমি চাকরানি আর আপনি মালিক, তাই? আপনি কি করে ভাবলেন যে আমি আপনাকে ভালোবাসবো? কেন, আমি কি দেখতে খারাপ? তোমরা তোমরা সত্যি সত্যি বস্তি ছেড়ে চলে যাবে? কেন থাকবো, কিসের আশায় থাকবো? ওগোর হাতে মার খাওয়া থেকে চলে যাওয়া অনেক ভালো। চাচু, আমরা কোথায় যাব? মা যেখানে যাবে সেখানেই যাব। চাচি, চাচি তুমিও চলে যাবে? এছাড়া তো কোনো পথ নেই, কারণ ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ নেই। চাচা, চাচা তুমিও? বাবা, তোমার তো প্রতিবাদ করার শক্তি নেই, তাই ওদের হাতে নির্যাতিত হওয়ার চেয়ে এই বস্তি ছেড়ে চলে যাওয়া অনেক ভালো। তোমরা তোমরা সবাই চলে যাবে, সবাই চলে যাবে, কিন্তু আমি তো আর যেতে পারবো না। কারণ কারণ এখানে আমার ঝুমকা ঘুমিয়ে আছে। তোমরা কেউ একবার আমার ঝুমকার কথা ভাবলে না, কেউ ভাবলে না, কেউ ভাবলে না। তোর কথা ভাবার মতো সময় কারো নেই। তুই তো তোর কথা বলেছিস, এবার আমার কথা শোন। হ্যাঁ, আমার কথা শোন। এইখানে থাকতে হলে লড়াই করে থাকতে হবে, কিন্তু লড়াই করার মতো শক্তি সাহস তুই হারিয়ে ফেলেছিস। তাই মরার চেয়ে
এই বস্তি ছেড়ে দেওয়া অনেক ভালো। তোমরা কেউ বস্তি ছাড়বে না, কেউ না। আমি বলছি, আমার রাজার দেহে জীবন থাকতে কেউ তোমাদের উচ্ছেদ করতে পারবে না। তোমরা মালপত্র যার যার ঘরে তোলো, যাও। হ্যাঁ, এই বস্তিবাসী, তোমরা এখনো বস্তি ছাড়োনি? না, শুধু এখন নয়, কোনোদিনই এই বস্তি ছাড়বে না। এই বুড়ি, তুই বলার কে? রাজা, রাজা, তুমি শুধু আমার বন্ধুর সমস্ত মানুষের বন্ধু। তোমার কি এই ব্যর্থতা আকবরকে আমার সাথে সমঝোতা করার জন্য আমার কাছে ডেকে আন। ওরা শুধু খবর রাখবে বস্তিটা সে উচ্ছেদ করতে পারছে কি না। যদি বস্তিটা উচ্ছেদ করতে পারে, তাহলে আকবরের আশা আমি পূর্ণ হতে দেব না। কারণ আমি এই গোপন নকশার খবর প্রশাসনকে জানিয়ে দেব। আমি না পেলে আকবরকেও পেতে দেব না। বস্তির একজন সামান্য মানুষের হাতে তোরা মার খেয়ে ফিরে এসেছিস। আমি বলতে চাচ্ছিলাম, ওই হারামজাদা সেদিন আমার গায়ে হাত তুলতে সাহস পায়নি, অথচ তোদেরকে মেরে আধমরা করে দিয়েছে। আমি বলতে চাচ্ছিলাম, শোন, রাজা তোদেরকে মেরে আধমরা করেছে। ওকে যদি আমার সামনে হাজির করতে না পারিস, তাহলে আমার হাতে তোদের পুরো মৃত্যুটাই খাবে। কথা দিয়েছিলাম এই হাত দিয়ে কাউকে আমি আঘাত করব না। কেন কথা দিয়েছিলাম? শুনবেন, শুনবেন আমার সেই ব্যথা ভরা জীবনের কথাগুলো।
আমারও একদিন সুন্দর জীবন ছিল, ছিল আনন্দ, ছিল হাসি। তোরা সব তাড়াতাড়ি কাজ কর, খাবার সময় হয়ে গেছে। এই নাও তোমার খাবার। হুম, কি হলো? খিদে নেই। খিদে নেই মানে? খিদে আছে, তবে এগুলো খাবো না। মানে? এটাও খাবো না। যেটা খাবো সেটা এখানে খাওয়া যাবে না। এসো। কি কি? আরে ছাড়ো। মা কি হয়েছে? কি মামনি শুনবে? বলবো না। আলী ভাই, আলী ভাই, ও আলী ভাই। আরে কি রে, কি হয়েছে? কি? আরে ওরা জোর করে জমি দখল করতে। চলো দেখি। না, এই ভাবে নেওয়া ঠিক হবে না। জমি তোরা ছাড়বি কিনা? না, আমরা এক টুকরা জমিও ছাড়বো না। জমি না ছাড়লে তাদের সবাইকে এই জমিতে কবর দেবো। আরে উজবুকের দল, রক্ত পানি করে পাহাড় কেটে আমরা এই জমি তৈরি করেছি, আমাদের কবরের জন্য নয়। তোদের মতো সন্ত্রাসী ভন শয়তানদের কবর দেব এই মাটিতে। তোদের মনিবকে গিয়ে বলিস আমরা তোদের মতো পোষা কুকুরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছি। যা। হ্যালো, আপনি বললে পুলিশ ওকে ছেড়ে দেবে। কিন্তু ওকে তো ছাড়া যাবে না, আমি ওকে জেলের ভাত খাওয়াবো। ও কথা বলবেন না হুজুর, ও জেলে থাকলে আমি মেয়েটাকে নিয়ে না খেয়ে মারা যাব। এই কথাটা তোমার স্বামীর মনে থাকে না? আমি ওকে অনেকবার আমার সাথে শত্রুতা করতে মানা করেছি, তোমার স্বামী শোনেনি। এবার শুনবে, আমি বলছি আপনার সাথে ও আর কোনোদিন গোলমাল করবে না। বিশ্বাস নেই? তোমার স্বামী তোমার কথা মূল্য দেবে, তার প্রমাণ কি? আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, ও আমার কথা শুনবে। না না, বিশ্বাস করে না। হুজুর, আমি 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 আমার একমাত্র সন্তানের মাথায় হাত রেখে কসম কাটছি, আমার স্বামী আর কোনোদিন আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে না। হ্যালো ওসি সাহেব, আলীকে ছেড়ে দিন। ওর বউ আমাকে খুব করে ধরেছে, সে আর কোনোদিন অন্যায় করবে না। আপনারা মেটাতে পারলে আমার কোনো আপত্তি নেই। সেন্ট্রি, আলীকে ছেড়ে দাও। হুজুর, আপনি মহান। দেখো, এরপর যদি কোনোদিন তোমার স্বামী আমার বিরুদ্ধে প্রতিবাদ করে তবে কিন্তু তোমার সন্তান মারা যাবে। না না, ও আর কোনোদিন আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে না। আসি। দাঁড়াও। এই হুজুর, ওদেরকে পৌঁছে দিয়ে আয়। এসো মামুনি, আসুন।
বিন্দু মারা যাবে না। তুই কি চাস বিন্দু মারা যাক? না। তাহলে কথা দে, কথা দে, কথা দে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। ঝুমকা, কি হয়েছে? আমি বিষ খেয়েছি। কি বলছিস তুই? তোকে ছাড়িয়ে আনার জন্য আমি কোবরার কাছে গিয়েছিলাম। ও আমার সব কিছু খেয়ে নিয়েছে। কি করেছিস তুই? তুই আমাকে এত বড় ধোঁকা দিতে পারলি? বাচ্চার মাথায় হাত দিয়ে কসম কাটিয়ে আমার এই হাত দুটোকে তুই পঙ্গু করে দিলি। তুই আমাকে এত বড় শাস্তি দিতে পারলি? আমাকে এত বড় শাস্তি দিতে পারলি? আমার আরেকটা কথা রাখবি? বল ঝুমকা। তোর হলুদিয়া পাখিতে একবার হলুদিয়া পাখি বলে ডাক না। ঝুমকা, গানটা গা 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 না। তুই যে আমার ভালোবাসা হলুদিয়া পাখি, রাখবো তোরে বুকে ধরে, দেব না রে পাখি আমার হলুদিয়া পাখি। ঝুমকা, ঝুমকা, একটু চোখের আড়াল হলে কান্দিবান মরণ তার পরে, তোকেই কাছে ডাকি আমার হলুদিয়া পাখি। তুই যে আমার ভালোবাসা হলুদিয়া পাখি, রাখবো তোরে বুকে ধরে, দেব না রে পাখি আমার হলুদিয়া পাখি। এবার বলুন মা, আমি সেই স্বামী সন্তানের মাথায় হাত রেখে কসম খেয়েছিলাম বলে আমার ঝুমকাকে যে শয়তান নষ্ট করেছিল, আমি তার প্রতিশোধ দিতে পারিনি। ঝুমকা যে মৃত্যুর আগে আমার এই হাতে শিকল পরিয়ে দিয়ে গেছে মা, তাই আমি যেমন কাপুরুষ স্বামী হয়ে রাজা। নুরি, রাজার জন্য মৃত্যুর হাত থেকে বাঁচা গেলি। চল চল।
আর কি ভালো লাগে? মাকে। আর তোমাকে, তোমার সাথে খেলা করতে ভালো লাগে। আর কেন নুরি ফুপুকে ভালো লাগে না? বুঝেছি, যাই কথাটা নুরি ফুপুকে বলে আসি। কি ব্যাপার ফুপু, এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? তুই পিচ্ছি মেয়ে, তোকে বলবো কেন? তাহলে তোমাকে। রাজা চাচুর যে কথাটা বলতে এসেছিলাম সেটা বলবো না। রাজার কথা? কি কথা বল না বিন্দু। কথাটা বলার জন্য দৌড়ে আস্তে আস্তে পাটা ব্যথা করছে। ঠিক আছে, আমি তোর পা টিপে দিচ্ছি, এবার বল। হাতটা ব্যথা করছে, শরীরটা বড় ম্যাচ ম্যাচ করছে। কি হলো এবার বল। কিরে শুধু শুধু গা হাত পা টিপাচ্ছিস, কথাটা বল। ফুপু, রাজা চাচুকে বললাম তোমাকে কেমন লাগে। কি বললো? কিছু বলেনি। বলেনি? তাহলে গা হাত পা টিপালি কেন? বলেনি, কিন্তু খুব খুশি খুশি ভাব। মনে হলো তোমাকে। যা। রাজা, মানে আমাকে কেমন লাগছে? বারে তোকে তোর মতোই লাগছে। না মানে আমাকে নিয়ে রাতে তুই কোনো স্বপ্ন দেখিসনি? আচ্ছা রাজা, সেদিন আমাকে বুকে জড়িয়ে ধরার পর তোর কোনো কিছু মনে হয়নি? জানিস রাজা, তুই যখন আমাকে বুকে জড়িয়ে ধরেছিলি তখন না আমার খুব ভালো লেগেছিল। কেন? একদম বোকা। প্রেম বুঝিস? প্রেম কোন খাবার জিনিস? ওহো, কিচ্ছু বোঝে না। আরে বাবা, প্রেম হলো ভালোবাসা। আর ভালোবাসা মানে একটা ছেলে আর একটা মেয়ে যখন দুজন দুজনের মাঝে হারিয়ে যায়, আদর করে। আমি তোকে সত্যি ভালোবেসে ফেলেছি রাজা, তোকে ছাড়া আমি বাঁচবো না। শোন রাজা, তুই রোজ এখানে আসবি, আমি তোকে প্রেম শেখাবো, ভালোবাসা শেখাবো। ঠিক আছে, আমি মাকে বলবো তুই আমাকে প্রেম শিখাবি, ভালোবাসা শিখাবি। আমি এখন যাই। শোন রাজা, শোন। নুরিনা রোজ রোজ আমাকে একটি জায়গাতে দেখা করতে বলেছে। দেখা করতে বলেছে? কেন? নুরি বলেছে আমাকে প্রেম শেখাবে, ভালোবাসা শেখাবে। আমি শিখবো মা। যা এখান থেকে, এত বড় হয়েছিস কিন্তু বুদ্ধি হলো না। এসব কথা মাকে বলতে নেই, বোকা। কি বড় ভাই, খুব তো বাহাদুরি করে বলেছিলে রাজাকে আমাদের দলে আনবে। এখন যদি আমি তোমাকে থাপ্পড়টা এই জন্য মারলাম, সময় জ্ঞান নেই বলে। কয়দিনের সময় চেয়েছিলাম? 7 দিন। কয়দিন হলো? 5 দিন। কয়দিন বাকি? 2 দিন। থ্যাংক ইউ। কিরে রাজা, হাইটা হাইটা কি ভাবতা চাস? নুরি আসতে বলেছিল আমাকে প্রেম শেখাবে, ভালোবাসা শেখাবে। তাই? দূর শালা, আমাকে তো একটা নাম্বার হয়, তোর তো কোনো নাম্বারই নাই। দূর, পাগল কি আর মানুষ হয়? রাজা, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। কেন? তুই প্রেম ভালোবাসা শেখাবি। ঠিক আছে, দুহাত ওপরে তোর, আর একটু নামা। আরে বাবা, আমার সোজা। এবার আমাকে জড়িয়ে ধর। ওহো, এভাবে তোর দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধর। বুঝেছি। আরে বোকা, এত জোরে না, আদর করে ধর। ধরেছি। আচ্ছা রাজা, তোর কিছু মনে হচ্ছে না? না। তোর ভালো লাগছে না? আমাকে আদর করতে ইচ্ছে হচ্ছে না? একদম না। তুই আসলে একটা আহাম্মক।
তোকে দিয়ে কিচ্ছু হবে না। মা গো কচি খোকা, আরে ও কচি খোকা, তুই কেমন তোর বোকা, ভাবের কথা কেন রে তুই বুঝিস না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না, আরে ও কচি খোকা, তুই কেমন তোর বোকা, ভাবের কথা কেন রে তুই বুঝিস না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না। নরম হাতের ছোঁয়া মিঠা বুঝি না পাশান, ও গুড় মিঠা মধু মিঠা মিঠা সাচি পান, নরম হাতের ছোঁয়া বুঝি না পাশান, আমি কি যে করি হায় অন্তর জ্বলে যায় রে, হাতের কাছে মানিক রতন চিনি না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না। নারীর যৌবন গাঙের পানি বয়ে চলে যায়, বোঝে না তা বন্ধু আমার করে কি উপায়, নারীর যৌবন গাঙের পানি বয়ে চলে যায়, বোঝে না তা বন্ধু আমার করে কি উপায়, আমি কিছু করি হায় অন্তর জ্বলে যায় রে, বন্ধু আমার মনের কথা বোঝে না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না, আরে ও কচি খোকা, তুই কেমন তোর বোকা, ভাবের কথা কেন রে তুই বুঝিস না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না, মূর্খ মানব প্রেম প্রীতি জানি না। চিনবে না? না তো। ওই যে গুদানোর ভিতরে গুন্ডারা তোমাকে মারছিল, আমি তোমাকে ছাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ চিনেছি, আপনি খুব ভালো মানুষ, কিন্তু ওই লোকগুলো খুব খারাপ। কি কাজ করা হয়? কাঠ কাটি। আচ্ছা, আমি তোমাকে একটা ভালো কাজ দিতে চাই, অনেক টাকা পাবে, দামি দামি পোশাক পাবে, ভালো ভালো খাবার পাবে। ভালো ভালো খাবার? যাবে নাকি? বাহ বাহ, চলো চলো, ভেরি ভেরি গুড, ভেরি গুড। বাহ, দারুণ লাগছে। এই নাও, এইগুলো তোমার বাড়ির জন্য, ঠিক আছে? চলো, গান ফাট এইদিকে। এত খাবার? এই সব সব তোমার জন্য। ডাউন, বসো।
তুমি ভালো মানুষ। ও এখানে কেন? ও ভালো মানুষ না। ও থাকলে আমি খাবো না। এই কি করেছো? আমাকে সেদিন মেরেছিল। বলো কি? এই এদিকে আয়। এই মাপ চা। কি বলছো তুমি? তুমি না আপনি বড় ভাইকে সম্মান করতে জানো না? যা মাপ চা। পা ধরে মাপ চা। যাও, মাফ করে দিলাম। আমি কি গেলাম না? ঠিক আছে, না এটা খাও। কেমনে খায়? সালাদ 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 সালাদ। কত জিনিস এনেছি তোমার জন্য, শাড়ি, বিন্দুর জন্য জামা। আলী ভাই, আমি না চাকরি পেয়েছি জানো, এই সব কিছু ওরা আমাকে দিয়েছে। আজ না কত ভালো ভালো খাবার খেয়েছি। রাজা, তুমি ওদের চিনতে ভুল করেছো। ওরা ভালো মানুষ নয়, ওরা তোমাকে আমাদের সবার কাছ থেকে কেড়ে নিতে চায়। তুমি যাও, এই সব কিছু ফিরিয়ে দিয়ে এসো, যাও। তুমি জানো না আসলে ওরা ভালো মানুষ। ওরা কারা তুমি জানো? ওরা তোমার সামনে আমাকে মেরেছিল, ওরা তোমার বিন্দুকে মেরেছিল, ওরা এই বস্তি থেকে আমাদের সবাইকে তাড়িয়ে দিতে চেয়েছিল। তাই ওরা ভালো মানুষ হতে পারে না। শোনো, তুমি যাও রাজা, এ সব কিছু ওদেরকে ফিরিয়ে দিয়ে এসো, যাও। তুমি আমার কথা বিশ্বাস করলে না? তুমি যদি ওদের কথা বিশ্বাস করো তাহলে ওরা আবার আমাদেরকে মারবে, এই বস্তি থেকে তাড়িয়ে দেবে। তুমি একবার ভেবে দেখো রাজা, তুমি কি করবে? ভালো খাবার খেয়ে, ভালো পোশাক পরে, অনেকগুলো টাকা পেয়ে তুই আমাদের ভুলে গেলি? হা করে শুনছিস কি? বুঝতে পারছিস না আমরা কি বলতে চাইছি? তুই কি সবকিছু ফিরিয়ে দিয়ে আসবি না? এখানেই দাঁড়িয়ে থাকবি? কি রে, তুই যাবি না? তুই যদি না যাস তাহলে আমার সাথে কোনোদিন কথা বলতে আসবি না। চাচু, এগুলো আমি নেব না। তুমি আব্বুর কথা শুনো, ফুপুর কথা শুনো, না শুনলে তোমার সাথে আমার আরি আরি আরি। তাই কি মনে করেছিস এই শাড়ির দিকে আমি খুব খুশি হব? হব না। রাজা, তুই কি কোনোদিন বুঝতে চাইবি না কোনটা ভালো আর কোনটা মন্দ? একবার মনে কর রাজা, ওরা তোর মাকে আঘাত করেছিল। বুঝেছি, তোকে কোনো কথা বলে লাভ নেই। বেশ তো, আমাদের কথা না শুনলে তুই ওদের কাছে চলে যা, ভালো ভালো খাবার খা, পোশাক পর, আমার কাছে আসবি না, আমাকে মা বলে ডাকবি না। আরে রাজা না, কি ব্যাপার ইয়ার? এইসব নিয়ে কোথা যাচ্ছ? তোমার কাছে। তোমার তো এইসব জিনিসপত্র কেউ নিতে চায় না। সবাই বলেছে এগুলো ফেরত না দিলে আমার সাথে কেউ কথা বলবে না। তুমি কি এসব ফেরত দেবে? আচ্ছা, তোমার চাকরি না করলেও তুমি আমাকে ভালো ভালো খাবার খেতে দেবে? কেন দেব? তাহলে আমি তোমার কাছেই থাকবো। হ্যাঁ দেব, চলো। কি কেমন? হ্যাঁ কি মজা! শোনো, আজ থেকে তুমি এইখানেই থাকবে। অনেকদিন পর একটু আরামে ঘুমানো যাবে। শোনো, তোমাকে মশা কামড়াবে না, পিঁপড়ো ধরবে না, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তুমি বিশ্রাম নাও, আমি পরে আসবো। এইগুলো এই আলমারির ভিতরে রেখে দাও। যাও যাও যাও।
কি মামনি, তুমি এখনো ঘুমোনি? ঘুম আসছে না বাবা। মা মারা যাবার পর আমাকে আর আগের মতন আদর করো না, কথা বলো না, ঘুম পাড়িয়ে দাও না, আমাকে একটুও ভালোবাসো না। কে বলেছে আদর করি না? এই যে আদর করলাম, তুমি শো। হ্যাঁ, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। আচ্ছা বাবা, আমি মরে গেলে তুমি খুব কষ্ট পাবে না? ও কথা বলে না মামনি, ও কথা বল। আমি যে তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। বাবা, মাকে যে গানটা শোনাতে, ওই গানটা গেয়ে আমাকে ঘুম পাড়িয়ে দাও না। বাবা গাও না, গাও, গাও না বাবা, গাও, গাও না। তুই যে আমার ভালোবাসা হলুদিয়া পাখি, রাখবো তোরে বুকে ধরে, দেব না রে পাখি আমার হলুদিয়া পাখি। একটু চোখের আড়াল হলে কান্দে আমার প্রাণ, তুই যে আমার জীবন ভরে পূর্ণিমারি চাঁদ। আমি জীবন মরণ তার পরে তোকেই কাছে ডাকি আমার হলুদিয়া পাখি। তুই যে আমার ভালোবাসা হলুদিয়া পাখি, রাখবো তোরে বুকে ধরে, দেব না রে পাখি আমার হলুদিয়া পাখি। ইডিয়েট, রাজাকে ভালো ভালো খাবারের লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছি। এবার ঠিকই হ্যাঁ, বস্তিটা দখল করতে পারবো। আর বস্তিটা দখল করলে ড্যাড মাটি নিচে চাপা পড়া সোনার সন্ধান চালাবে। তারপর সন্ধান পেলেই আমার ড্যাড কোটি কোটি টাকার মালিক হবে। আগামীকাল ড্যাডের কাছে যাব। ড্যাড যখন শুনবে আমি রাজাকে বস্তি ছাড়া করে জঙ্গল বাড়িতে নিয়ে এসেছি, তখন ড্যাড আমাকে বুকে জড়িয়ে ধরবে আর খুব রকম নাচতে মারবে। তুমি এখানে কি করছো? এত রাত হয়েছে, তুমি এখনো ঘুমাওনি? যেভাবে চিৎকার করছো তাতে কি ঘুমানো যায়? ও সরি ইয়ার, যাও তুমি ঘুমাও গিয়ে। আসলে কি জানো, আমার ড্যাড মানে আমার বাবা আমাকে পাত্তাই দেয় না, তাই মনে তোকে কিছু কথা বলছিলাম। তুমি কিছু শুনেছ? শুনেছি। কি শুনেছ? তোমার চিৎকার। তাহলে কোনো অসুবিধা নাই, শোনো নাই বোঝো নাই। যাও লক্ষ্মী শোনার মতো ঘুমিয়ে পড়ো, কাল সকালে যেহেতু আমি কথা বলবো। হ্যাঁ, এখন যাব, তারপর আরো মদ খাবো, তারপর 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 যাবি না ইডিয়েট। এই, তুই আমাকে হাত দিলে কেন? ইডিয়েট ইডিয়েট ইডিয়েট, তুই আমার লাথি মারলে কেন? ইডিয়েট ইডিয়েট ইডিয়েট। স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই, তুই আমার আগে সালাম দিয়ে রাখেন। ইডিয়েট ইডিয়েট, এটা কে? শোন ময়না, আজ তোকে ভালোবাসার কথা বলতেই হবে। ইডিয়েট, আমি কিন্তু সত্যি তোর জন্য দেওয়ানা হয়ে গেছি। আপনি এমন করছেন কেন? আপনার ছোট ভাইকে ডাকবো? ডাক। তুই মনে করেছিস আমার ছোট ভাইকে দেখে আমি ভয় পাবো?
আমার বাড়ি আমার সামনে কত মেয়ে মানুষকে নিয়ে ভর্তি করে, ভাই কি আমার দেখে ভয় পায়? পায় না। ইডিয়েট। তাহলে আমি কেন ভয় পাবো? আজ আমি কারো কথা শুনবো না, কাউকে দেখে ভয় পাবো না। আজ আজ আমি তো কি করছেন? আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পিরিতের দেওয়ানা রে দেওয়ানা। মন জানে আর কেউ জানে না, আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পিরিতের দেওয়ানা রে দেওয়ানা। মন জানে আর কেউ জানে না, আমার মন জানে আর কেউ জানে না, আমি তোর পিরিতের দেওয়ানা। মন জানে আর কেউ জানে না, মন জানে আর কেউ জানে না। মায়া ফাঁসি লইয়া গলায় ঘটল কি যন্ত্রণা, প্রাণ বন্ধুরে তোমাকে পাইব বলে ইহ জনম যাইবি ফলে, মায়া ফাঁসি লইয়া গলায় ঘটল কি যন্ত্রণা। আমার কলিজা হইয়াছে ছিদ্র রে সখী, কলিজা হইয়াছে ছিদ্র, ধরলো ঘুমে ছাড়লো না রে ছাড়লো না রে ছাড়লো না। মন জানে আর কেউ জানে না, আমার মন জানে আর কেউ জানে না, আমি তোর পিরিতের দেওয়ানা। মন জানে আর কেউ জানে না, মন জানে আর কেউ জানে না। প্রাণবন্ধুরে যেমন কাস্তে লোহাই পীড়িত করে, নৌকাটি সাজাইয়া পরে, দুয়ে মিলে চুক্তি করে শুকনাতে থাকে না। প্রাণবন্ধুরে কাস্তে লোহাই পীড়িত করে, নৌকাটি সাজাইয়া পরে, দুয়ে মিলে চুক্তি করে শুকনাতে থাকে না। তারা জলের বুকে জীবন কাটায় রে সখী, জলের বুকে জীবন কাটায়, জল ছাড়া মিনে বাঁচে না রে বাঁচে না রে বাঁচে না। মন জানে আর কেউ জানে না, এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পিরিতের দেওয়ানা রে দেওয়ানা। মন জানে আর কেউ জানে না, আমার মন জানে না, মন জানে আর কেউ 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 জানে না। রাজা সত্যি সত্যি এভাবে বদলে যাবে আমি ভাবতেও পারিনি।
যে রাজা আমাকে ছাড়া এক রাতও ঘুমোতে যায়নি, ওর কি আমার কথা একবারও মনে পড়ে না? আপনি দেখবেন চাচি, এছাড়া থাকতে পারবে না, ও ঠিকই চলে আসবে। সাথে দেখা করে আসি। হ্যাঁ, আমিও যাব, আমাকে নিয়ে চলো। না না, তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি চলে যাব। ঠিক আছে ইয়ার, কে আমার সাথে নিয়ে যাবে, কিন্তু সাবধান, কোনোরকম পাগলামি করবে না, করবে না। নেমে আসো। কি করলো রাজাকে? মা, খুব সুন্দর কণ্ঠ তো, মানুষ দেখা যায় না, অথচ গলাটা খুব সুন্দর। বেশি কথা বলো না, ওটা আমার দেশ, মানুষের সামনে আসে না। আর কখনো ওকে আমার এখানে আনবে না, নিয়ে যাও ওকে। কি ব্যাপার? হোয়াট হ্যাপেন? ও, তুমি তো ইংরেজি বুঝো না, এইসব নিয়ে। আমার জামা কাপড় নিয়ে এসো। যাও, নিয়ে এসো। ঘটনা কি? যা বললাম তাই করো। আচ্ছা আচ্ছা, যা বলছি। বাবা, কি পাগলের পাল্লায় পড়লাম রে। কে রে? ও না, এই রইলো তোমাদের সবকিছু। কি আর কি হয়েছে বলবে তো? তোমাদের এই জিনিসপত্রের জন্য কেউ আমার সাথে কথা বলে না। আস্তে আস্তে রে বাবা, ছিড়বে তো বাবা। মূর্খ তামসা দেখো, মূর্খ তামসাটা দেখো। আরে আস্তে আস্তে। তামসা দেখো, কি যে করি আমি এখন। তারপর কি দাদা, ডুগডুগি ধরে দিয়া যায় রে। মা, মা, খবরদার আমাকে মা বলে ডাকবি না। মা, নুরি, 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 দরজা খোল। এই নুরি, মা, মা, চলে যায় এখান থেকে। আমি যাবো না। মা, মা, বিন্দু, বিন্দু, তুমি আমার সাথে কথা বলবে না। কেউ আমার সাথে কথা বলবে না, আমিও কারোর সাথে কথা বলবো না। জানো আপু, আজ চাচু আমাকে না বাঁচালে গরিলাটা আমাকে মেরেই ফেলতো। রাজা, আয় রাজা, রাজা, এই চলো, চলো ঘরে যাই। আরে চলো, এসো এসো, চলো। জানো, মা, নুরি, বিন্দু কেউ আমার সাথে কথা বলে না। কেন বলবে? তুমি কি বুঝতে পারছো তোমার মা কেন অভিমান করেছে? তুমি কি বুঝতে পারছো? তুমি যাদের কাছে গিয়েছিলে তারা ভালো মানুষ নয়, ওরা তোমার সামনে আমাকে আঘাত করেছিল।
তোমার মাকে আঘাত করেছিল, বিন্দুকে আঘাত করেছিল। একটু বোঝার চেষ্টা করো। বুঝি, আমি সব বুঝি। তুমি সরল সোজা, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তোমার নেই। ঠিকই বলেছ। তুমি এখন ঘুমো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাও। রাজা, রাজা কোথায় গেল? রাতে খেলো কিনা, রাগের মাথায় কি বলেছি না বলেছে, কোথায় গেল রাজা? মা, আমার মাকে দেখেছো? না। তুমি আমার মাকে দেখেছো? দেখি নেই। আমার মাকে দেখেছো? যাবো না। আমার মাকে দেখেছো? সব। তুমি আমার মাকে দেখেছো? আমার দায় বলেছে যাবে না। আমার মাকে দেখেছো? তোর মা মরে গেছে, যা। মা, দেখেছো আমার মা মরেনি। মা, মা, দেখেছো আমার মা মরেনি। মা, মা, খবরদার আমাকে মা বলে ডাকবি না। আমি তোমাকে মা বলে ডাকবো না। তবে তবে কে তোমাকে মা বলে ডাকবে? বলো, কে তোমাকে মা বলে ডাকবে? জানি তার উত্তর তুমি দিতে পারবে না। সারা রাত না ঘুমিয়ে তুমি কাকে খুঁজতে গিয়েছিলে? তোমার এই পাগল ছেলে রাজাকে, তার মুখ থেকে মা ডাক শোনার জন্যে। হ্যাঁ হ্যাঁ, মা ডাক শোনার জন্যে। না, আমি তোর মা না। আমি যদি তোর মা হতাম তাহলে তুই আমাকে ছেড়ে থাকতে পারতি না। মা, আমি কেন তোমাকে ছেড়ে ওদের কাছে গিয়েছিলাম সেই ঘটনা যদি এখন তোমাকে বলতে চাই, তাহলে সেটা তোমার কাছে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হবে না। কিন্তু মা, আমাকে কেউ বুঝতে না পারলেও তুমি তো আমার মা। অন্তত তুমি আমাকে বোঝার চেষ্টা করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। বিশ্বাস তো তুই নষ্ট করে ওদের কথা মতো এই সহজ সরল মানুষদের উপর হাত তুলেছিস। মা গো, বিশ্বাস করো, কটা দিন তোমাকে মা বলে ডাকতে না পেরে আমি একটি বারের জন্য ঘুমাতে পারিনি। তাই ঘরে এসে তোমাকে না পেয়ে ওদের কাছে তোমার কথা জিজ্ঞেস করতেই ওরা কি বলে জানো মা? বলে আমার মা নাকি মরে গেছে। বিশ্বাস করো মা, আমি সব সহ্য করতে পারি, কিন্তু এই কথা তো সহ্য করতে পারবো না। তাই বুঝে না বুঝে আমি ওদের উপর হাত তুলেছি। বিশ্বাস করো মা, আমি আর কিছুই করিনি। আমাকে মাফ করে দাও মা, আমাকে বুকে জড়িয়ে নাও। তোমার বুকে যদি ঠাঁই না দাও, তাহলে অন্তত তোমার পায়ের নিচে আমাকে ঠাঁই দাও। আমাকে মাফ করে দাও। আমি তো তোমার পাগল ছেলে, আমি তো তোমার পাগল ছেলে মা। তোমার পাগল ছেলেকে মাফ করে দাও, মাফ করে দাও। এখন কি হবে বড় ভাই? খুব তো বড় বড় কথা বলেছিলে। তোমার পাখি তোমার খাঁচা থেকে ফুড়ুক। উড়ে যাওয়া পাখিকে কি করে খাঁচায় ফিরিয়ে আনতে হয় সেই ফাঁদ পাতার জাল আমি নতুন করে তৈরি করেছি। এই জালে ওকে পড়তেই হবে।
রাজা রাজা সর্বনাশ হয়ে গেছে, দিলদার তার লোকজন নিয়ে তোমার মাকে ধরে নিয়ে যাচ্ছে। বাবা ডাকো, জোরে ডাকো, কেউ শুনবে না। হা 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 হা। এটা কেমন এলো? মা মা না, এখানেই ছাড়ি। কে রে? রাজানি রে? ওরে বাবা রে, গেছি রে। আল্লাহ রে, আপনি আমার বাঁচান। হায় হায়, আপনি আপনি কেমনে? Move! আব্বু, চাচুকে বাঁচাও। আব্বু, চাচুকে বাঁচাও। আমার কসম লাগে, চাচুকে বাঁচাও। যাও যাও, না গেলে তুমি আমার মরা মুখ দেখবে। মা মা আলী আলী ভাই, আলী ভাই, আলী নুরি, রাজা, আমার আমার বিন্দুর তো কেউ রইল না। তোমরা তোমরা আমার বিন্দুকে দেখো।
দারোগা সাহেব, ওদের গ্রেফতার করুন। আপনারা এই অবস্থা কেন? বসুন বসুন। না, ওরা অপরাধী, তাই বসতে পারবে না। আপনি ওদের গ্রেফতার করুন। শাট আপ! তুমি জানো ওনারা কারা? আমি বলছি আপনি গ্রেফতার করুন। Who the hell you are? You know, police cannot arrest any person without evidence. Yes, yes, that I know very well. Without evidence, police cannot arrest any person. I'm telling you, I am the witness of Ali, and he is the damn killer. I'm going to introduce myself. I am DV officer Chilu Raman Raja. And here is my ID card. সরি স্যার। হ্যালো, আমি রাজা সাহেবকে চাচ্ছি। স্যার আপনার ফোন। রাজা, তোমার মা নুরি এখন আমার কাছে। যদি ওদের জীবন বাঁচাতে চাও তাহলে আমার ছেলেদের নিয়ে আমার এখানে চলে এসো। যত তাড়াতাড়ি আসবে ততই তোমার মা নুরির জন্য মঙ্গল। হ্যালো হ্যালো হ্যালো, দারোগা সাহেব, ওদের ছেড়ে দিন। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বলছি আপনি ওদের ছেড়ে দিন। না, আপনি একজন আইনের লোক, আপনি নিজের চোখে এদের খুন করতে দেখেছেন, এরপর আমি এদের ছাড়তে পারি না। প্লিজ দারোগা সাহেব, আমি বলছি আপনি ওদের ছেড়ে দিন। সরি। সেন্ট্রি, এদের গ্রেপ্তার করো। খবরদার, গ্রেপ্তার করতে পারবে না। চলো। কি হলো বড় ভাই, চলো। তুই যা, আমি যাব না। কি বলছো তুমি? হ্যাঁ, তোদের কাছে থাকলে খারাপ কাজ করতে হয়, অন্যায় করতে হয়। বিশ্বাস করো। বিশ্বাস তো তুই নষ্ট করে ওদের কথা মতো এই সহজ সরল মানুষদের উপর হাত তুলেছিস। মাগো, বিশ্বাস করো, কটা দিন তোমাকে মা বলে ডাকতে না পেরে আমি একটি বারের জন্য ঘুমাতে পারিনি। তাই ঘরে এসে তোমাকে না পেয়ে ওদের কাছে তোমার কথা জিজ্ঞেস করতেই ওরা কি বলে জানো মা? বলে আমার মা নাকি মরে গেছে। বিশ্বাস করো মা, আমি সব সহ্য করতে পারি, কিন্তু এই কথা তো সহ্য করতে পারবো না। তাই বুঝে না বুঝে আমি ওদের উপর হাত তুলেছি। বিশ্বাস করো মা, আমি আর কিছুই করিনি। আমাকে মাফ করে দাও মা, আমাকে বুকে জড়িয়ে নাও। তোমার বুকে যদি ঠাঁই না দাও তাহলে অন্তত তোমার পায়ের নিচে আমাকে ঠাঁই দাও। আমাকে মাফ করে দাও। আমি তো তোমার পাগল ছেলে, মা। তোমার পাগল ছেলেকে মাফ করে দাও, মাফ করে দাও। এখন কি হবে বড় ভাই? খুব তো বড় বড় কথা বলেছিলে। তোমার পাখি তোমার খাঁচা থেকে ফুড়ুক। উড়ে যাওয়া পাখিকে কি করে খাঁচায় ফিরিয়ে আনতে হয় সেই ফাঁদ পাতার জাল আমি নতুন করে তৈরি করেছি। এই জালে ওকে পড়তেই হবে। রাজা, রাজা, সর্বনাশ হয়ে গেছে। দিলদার তার লোকজন নিয়ে তোমার মাকে ধরে নিয়ে যাচ্ছে। বাবা ডাকো, জোরে ডাকো, কেউ শুনবে না। হা 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 হা। এটা কেমন এলো? মা, মা, না, এখানেই ছাড়ি। কে রে? রাজানি রে। ওরে বাবা রে, গেছি রে। আল্লাহ রে, আপনি আমার বাঁচান। হায় হায়, আপনি কেমনে?
Move! আব্বু চাচুকে বাঁচাও, আব্বু চাচুকে বাঁচাও, আমার কসম লাগে, চাচুকে বাঁচাও, যাও যাও, না গেলে তুমি আমার মরা মুখ দেখবে। মা, মা, আলী, আলী ভাই, আলী ভাই, আলী, নুরি, রাজা, আমার বিন্দুর তো কেউ রইল না। তোমরা তোমরা আমার বিন্দুকে দেখো। দারোগা সাহেব, ওদের গ্রেফতার করুন। আপনারা এই অবস্থা কেন? বসুন বসুন। না, ওরা অপরাধী, তাই বসতে পারবে না। আপনি ওদের গ্রেফতার করুন। শাট আপ! তুমি জানো ওনারা কারা? আমি বলছি আপনি গ্রেফতার করুন। Who the hell you are? You know, police cannot arrest any person without evidence. Yes, yes, that I know very well. Without evidence, police cannot arrest any person. I'm telling you, I am the witness of Ali, and he is the damn killer. I'm going to introduce myself. I am DB officer Chilu Raman Raja. And here is my ID card. Sorry, sir. হ্যালো, আমি রাজা সাহেবকে চাচ্ছি। স্যার, আপনার ফোন। রাজা, তোমার মা নুরি এখন আমার কাছে। যদি ওদের জীবন বাঁচাতে চাও তাহলে আমার ছেলেদের নিয়ে আমার এখানে চলে এসো। যত তাড়াতাড়ি আসবে ততই তোমার মা নুরির জন্য মঙ্গল।
হ্যালো হ্যালো হ্যালো, দারোগা সাহেব ওদের ছেড়ে দিন। কি বলছেন আপনি? হ্যাঁ আমি বলছি আপনি ওদের ছেড়ে দিন। না, আপনি একজন আইনের লোক, আপনি নিজের চোখে এদের খুন করতে দেখেছেন, এরপর আমি এদের ছাড়তে পারি না। প্লিজ দারোগা সাহেব, আমি বলছি আপনি ওদের ছেড়ে দিন। সরি সেন্ট্রি, এদের গ্রেপ্তার করো। খবরদার, গ্রেপ্তার করতে পারবে না। চলো। কি হলো বড় ভাই, চলো। তুই যা, আমি যাব না। কি বলছো তুমি? হ্যাঁ, তোদের কাছে থাকলে খারাপ কাজ করতে হয়, অন্যায় করতে হয়, মানুষের হাতে মার খেতে হয়, মানুষজন ধরে পুলিশের কাছে নিয়ে আসে। তাই ভেবে দেখলাম বাকি জীবনটা আমি এখানে থাকবো। পাগলামি করো না, চলো। বললাম তো যাব না। চলো বলছি। বলছি তো যাব না। যাবে না? না, আমি তোমাকে নিয়ে যাব। এই তালা খোলো, তালা খোলো, গুলি করবো। লাগাও, তালা লাগাও, তালা লাগাও। চাবি দাও, চাবি দাও। ছোট ভাই, তুমি গেটের কাছে যাও, আমি নিরাপদ জায়গা আছি। রাজা, না 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 স্যার, ওকে নিয়ে যাও। না তো গুলি করবো, না তো গুলি করবো বলছি, যাও। খোদা হাফেজ। চলো। হ্যাঁ, আবার সময় মতো দেখা হবে। এসো রাজা, এসো। বোকার ভান করেছিল, আসলে ডিবি অফিসার। আমি আগেই জানতাম। দিলু কোথায়? ওকে আমি এত করে বললাম, আমার সাথে আসলো না। বললো থানায় নাকি তার জন্য নিরাপদ জায়গা, সে ওখানেই থাকবে। পাগল ছেলে আমার। ঠিক আছে, ওর যখন মন বলবে তখন আসবে। শোনো রাজা, তোমার মা নুরিকে আমি দুটো কাজের জন্য ধরে এনেছি। এক, তুমি আমার ছেলেকে আমার কাছে এনে দেবে, তা তুমি করেছো। দুই, আমি অনেক চেষ্টা করে যা পারিনি, কিন্তু আমার বিশ্বাস সেটা তুমি পারবে। না রাজা, ওর কোনো কথা শুনবি না, ওই তোর বাবার খুনি। আমি জানি মা, আমি এতদিন যা করেছি সব তোমার সাথে অভিনয় করেছি। হ্যাঁ মা, সিরাজ আঙ্কেলের কথা মতো আমার বাবার ফুপুর খুনির সন্ধানে এখানে এসেছিলাম। তাই এতদিন আমি যা করেছি সব অভিনয় করেছি। আসলে আমি ডিবি অফিসার। বাহ, তোমার সব কথা শুনে আমার খুব ভালো লাগলো। তবে আমার কথাটা শুনলে খুব খুশি হবে, আর না শুনলে তোমার মা নুরি মারা যাবে। তুমি নিশ্চয়ই ওদের মৃত্যু কামনা করো না? কি বলতে চাও? বলতে চাই, তোমার বাবার তৈরি করা নকশাটা আমার এক চিরপ্রতিদ্বন্দ্বী আমাকে ফাঁকি দিয়ে নিয়ে গেছে। ওটা আমাকে এনে দেবে। কে সে? ভিখু। কোথায় থাকে? এই কাগজে তার আস্তানায় যাওয়ার নকশা আঁকা আছে। হ্যাঁ যাব, আমি আমার স্বার্থের জন্যই যাব। আমার বাবার ওই নকশা আমার খুব প্রয়োজন।
যা বললাম তা যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও নকশাটা নিয়ে এসো যাও না ভাগো আমাকে চিনতে পারছো কে তুমি? আজ থেকে 15 বছর আগে এই নকশা টানার সময় একটা মেয়েকে খুন করেছিলে তারপর একটা বাচ্চার গলায় ছুরি ধরে এই নকশাটা নিয়ে এসেছিলে সেই বাচ্চাই আজ তার ফুপুর মৃত্যুর প্রতিশোধ দিতে এসেছে নকশা এনেছো? হ্যাঁ দাও আগে ওদের ছেড়ে দাও আমি কথা দিচ্ছি নকশা পেলেই আমি ওদের ছেড়ে দেব এবার ওদের ছেড়ে দাও আমি দুঃখিত ওদেরকে তো ছাড়তে পারছি না সাথে তোমাকেও দেখো রাজা আমার জায়গায় তুমি থাকলেও তাই করতে তুমি একজন ডিবি অফিসার আমার আস্তানা চিনে ফেলেছো তোমাকে ছেড়ে দিলেই আমি তোমার হাত থেকে বাঁচতে পারবো না কাজেই আমার বাঁচার স্বার্থে আমি তোমাকে বাঁচতে দেব না ওয়েট ওয়েট ওগুলোর মতো এটার মধ্যে বোম দেওয়া আছে চাপ দিলেই বাস্ট হবে তো বি কেয়ারফুল তুমি কি করে ভাবলে যে নকশার জন্য আমার বাবা মারা গেছে সেটা আমি তোমার কাছে তুলে দেব অস্ত্র ফেলে দাও ওদেরকে ফেলে দিতে বলো ওদেরকে ছেড়ে দিতে বলো
Hands up, you are under arrest. Move. Stop. থ্যাংক ইউ মাই সন, থ্যাংক ইউ। আজ আপনাদের সামনে দেশের কোটি কোটি টাকার মাটির নিচে চাপা পড়ে থাকা স্বর্ণের নকশা উদ্ধার করার জন্য ডিবি ইন্সপেক্টর জিল্লুর রহমান রাজাকে পুলিশ ডিপার্টমেন্ট স্বর্ণ পদকে ভূষিত করছে। স্যার, আপনার কাছে শুধু আমার একটাই আবেদন, যদি এই পদকটা আমার মায়ের হাতে আমাকে পরিয়ে দেবার অনুমতি দেন, তাহলে আমি আইন বিভাগের কাছে চিরকৃতজ্ঞ থাকব। রাজা অনুরোধ করছে তার মায়ের হাতে পদক দেবে, তাই রাজার আবেদন মঞ্জুর করা হলো। এবার আমি মিসেস শওকতকে রাজার গলায় পদক পরিয়ে দেবার জন্য অনুরোধ করছি। মা, মা, নুরি না রোজ রোজ আমাকে এক জায়গায় দেখা করতে বলেছে।